বিরুদ্ধেই, তার প্রতিপক্ষ ছিল তার দল। বিভিন্ন সময় বিভিন্ন ভাষা, তিনি বলছেন যে আমি মন্ত্রিত্ব চলে গেছে, দলের মধ্যে রসগোল্লা পার্টি হচ্ছে, কাউন্টিং সেন্টার ছেড়ে চলে গেছে তিনটে রাউন্ডের পরে। ওনার প্রতিপক্ষ কার্যত দেখা গেছে যে ওনার দলই, এবং সাংসদ পদ ছাড়লেন না শেষ পর্যন্ত, যেটা তৃণমূল কংগ্রেস আপনি বলছিলেন, কি বলবেন? এসব বিজেপির অভ্যন্তরীণ ঝগড়া ঝাঁটির প্রতিফলন। আমি একদম প্রথম থেকে বলে আসছি, বাবুল নাটক করছে, ওকে মন্ত্রিত্ব থেকে বার করে দিয়েছে, ওর কথা দলে কেউ শোনে না, কোণঠাসা হয়ে দিল্লির নেতাদের কাছে সহানুভূতি আদায়ের জন্য, দৃষ্টি আকর্ষণের জন্য ফেসবুককে ব্যবহার করেছে। আমি তো প্রথম থেকে বলছি ও নাটক। যদি ইস্তফা দেওয়ার হবে তাহলে তো লোকসভা স্পিকারকে কেউ ইস্তফা দেবেন, যে ইস্তফা কেউ ফেসবুকে দেয় নাকি? তো এখন আমার যা যা বলেছিলাম সেই কথাগুলো মিলে গিয়েছে। আর এগুলো তো হাস্যকর কথা। আমি এমপি থাকবো, আমি বেতন নেব, আমি এমপির কাজ করব, কিন্তু আমি নাকি রাজনীতি করব না। আমরা কি কেউ বুঝি না? আসলে উনি এটা বলার পর যখন আমরা বলেছি নাটক, এবার উনি নিজের কথার জালে জড়িয়ে গেছেন। ফলে এত কথার যে জাগলারি, এটা হচ্ছে ওনার ফেস সেভিং ফর্মুলা। এই জায়গায় দাঁড়িয়ে বাবুলের নাটক, বাবুলের এর বাইরে এই পোস্টের কোনো রকম রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা বা গুরুত্ব নেই। এবং বিজেপির একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে বিজেপির মধ্যে যে একটা সার্কাস চলছে, এটা বোঝাই যাচ্ছে যে অনেক এবার গায়কদের মুখে আমরা শুনবো যে মেরা নাম জোকার সিনেমার কত রকম গান আছে, সেগুলোই হয়তো চারপাশে আমরা প্রতিধ্বনিত হতে দেখছি। মিনিস্ট্রি অফ এডুকেশন আজ লোকসভায় জানিয়েছে মালদা, কোচবিহার এবং দক্ষিণ 24 পরগনা এখানে স্কুল তৈরি করার জন্য কেন্দ্রীয় সরকার উদ্যোগী হয়েছে, রাজ্য জমি দিচ্ছে না, জমি জটে আটকে রয়েছে স্কুল। এটা একদম লোকসভায় জানানো হয়েছে। লোকসভাতে আরও জানানো হয়েছে যে সারা দেশে যে বেকারত্বের সমস্যা, আত্মহত্যার সমস্যা, তাতে নরেন্দ্র মোদীর ভারতবর্ষ, তার নেতৃত্বে, তার প্রধানমন্ত্রিত্বে ভয়ঙ্কর উদ্বেগজনক জায়গায় গিয়ে পৌঁছেছে। লোকসভার রিপোর্ট, দিল্লির রিপোর্ট আরও জানাচ্ছে যে বেকারত্বের যে সমস্যা, তাতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে বিজেপির যে রাজ্যগুলি রয়েছে, যেখানে নাকি ডবল ইঞ্জিন সরকার, তারা বিশ্রী রকম পজিশনে চলে গেছে। পশ্চিমবঙ্গ অনেক ভালো রয়েছে। ফলে পশ্চিমবঙ্গে যদি কেন্দ্রীয় সরকার কোনো কাজ করতে চায়, আইন মেনে করে, আইনি জটিলতা না থাকে, পশ্চিমবঙ্গে বাধা পাওয়ার কোনো জায়গা নেই। কিন্তু সার্বিক অর্থনীতিকে, মানুষকে যে সর্বনেশে জায়গায় নরেন্দ্র মোদী এবং তাঁর সরকার নিয়ে গেছেন, কেন্দ্রের রিপোর্টে তার প্রতিফলন ঘটছে। সেই রিপোর্টগুলি আগে মানুষের কাছে ব্যাখ্যা করুন, কেন হয়েছে ব্যাখ্যা করুন, নীতিগুলো বদলান, না করে শুধুমাত্র এই সস্তা রাজনৈতিক কথাবার্তাগুলো বলবেন না। শুক্রদা, লোকসভা স্পিকার শিশির অধিকারীর কাছে জানতে চেয়েছিলেন 15 দিন সময় দিয়ে কোন দলে আছে জানান। শোনা যাচ্ছে শিশির অধিকারী বলেছেন 1 মাস সময় দিন আমাকে, আমি অসুস্থ, আমাকে 1 মাস সময় দেওয়া হোক। আরে কোন দলে আছে বলতেন সময় লাগে? এটা কোনো কথা হলো? আমরা বলছি বিজেপিতে, তুমি ঠিক করবেন বিজেপিতে আছেন না কি ওনার, তুমি বলবেন। তখন লোকসভার আগে তিনি গেলেন, মঞ্চে যোগ দিলেন, কত রকমভাবে তৃণমূলকে আক্রমণ করলেন, কত রকমভাবে বিজেপির হয়ে প্রচার করলেন। এখন এত সময় লাগলে হবে? এত বয়স্ক মানুষ, সিনিয়র লোক, তো সেই জায়গায় যদি তাড়াতাড়ি বোধহয় কিছু মনে পড়ার ব্যবস্থা থাকে, উনি বরং এই তাড়াতাড়ি চিঠির উত্তর দেওয়ার জন্য ব্রেনোলিয়া খেতে পারেন। দাদা, খেলা দিবসের পাল্টা বিজেপির কুস্তি দিবস 12ই আগস্ট। বিজেপি ওটা খুব ভালো পারে, কুস্তি দিবস। তার কারণ হচ্ছে যে ওদের আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি যে কুস্তি চলছে, এবং পরিযায়ী বিজেপি যারা ভোটের আগে আসতেন, তারা বিরক্ত হয়ে গেছেন এদের এই কুস্তিতে এবং বাংলার মানুষের প্রত্যাখ্যানে। বিজেপির সমস্যাটা হচ্ছে বাংলার মাটিটাকে বুঝলো না। 16ই আগস্ট ফুটবল প্রেমী দিবস, তার একটা ইতিহাস আছে। বিজেপির সঙ্গে বাংলার ইতিহাসের কোনো সম্পর্ক নেই। ময়দানের একটি ঘটনা, ইডেন গার্ডেন্সে দুর্ভাগ্যজনক মৃত্যু ঘটেছিল কয়েকজন ফুটবল প্রেমীর, সেটা স্মরণ করা হয়, বিরাট বিরাট রক্তদান শিবির হয়, তাকে সরকারিভাবে স্বীকৃতি দিয়ে খেলা হবে দিবস, ক্রীড়াপ্রেমী দিবস। তা এগুলো যদি বিজেপি না বুঝে কুস্তি দিবস, জোকার দিবস, অমুক দিবস এসব পালন করে, তাতে বোঝা যাবে যে বিজেপির সঙ্গে বাংলার শিকড়ের কোনো সম্পর্ক নেই। বাংলার ইতিহাস, বাংলার ঘটনা প্রবাহ, বাংলার আবেগ
এটা বিজেপি জানে না। না হলে ফুটবল প্রেমী দিবসের এত বড় আবেগ নিয়ে বিজেপি ছেলে খেলা করতো না। কুণালদা, যেখানে বাংলার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে বারবার বিজেপি প্রশ্ন তুলে এসছে, গতকাল আমরা ত্রিপুরায় দেখেছি কি অবস্থা, আবার দিল্লিতে আবার নির্ভয়া কাণ্ডের ছায়া, এবং সেখানে গণধর্ষণ করে এক শিশুকে মেরে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল, পুলিশ কিন্তু কেন্দ্রের, কি বলবো? আমরা তো বারবার বলছি পশ্চিমবঙ্গ নিয়ে রাজনীতি করছে বিজেপি এবং কেন্দ্রীয় সরকার। বিজেপি শাসিত রাজ্যগুলির আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। সেখানে যারা মহিলা, যারা তফসিলি জাতি উপজাতি অনগ্রসর, তারা নিরাপদ নন, সাধারণ মানুষ নিরাপদ নন। সেই জায়গায় দাঁড়িয়ে রাজনীতি করার জন্য বিজেপি পশ্চিমবঙ্গকে টার্গেট করে নানা রকম কুৎসা চালাচ্ছে। গতকাল আগরতলা ত্রিপুরায় অভিষেককে কিভাবে হামলা করা হয়েছে, অভিষেকের কনভয়, যেভাবে আজকে দিল্লিতে অমিত শাহের বুকের উপর, যেটা তাঁদের সরাসরি তত্ত্বাবধানে, সেখানে যেভাবে নাবালিকাকে ধর্ষণ এবং খুন হয়েছে, সেটা চিন্তার বাইরে। তো কোথায় থাকে মানবাধিকার কমিশন, কোথায় থাকেন রাষ্ট্রপতি, কোথায় থাকেন দেশের তাবড় নেতারা? বিজেপির শাসনে সব দিক থেকে সমাজের বিপর্যয় চলছে। আগে সেইটা মানুষ পরিষ্কার বুঝতে পারছেন। বিজেপি সেদিক থেকে নজর ঘোরাতে তারা পশ্চিমবঙ্গের সঙ্গে রাজনীতি করতে আসছেন। মানুষ দেখছেন বিজেপির যেখানে যেখানে দাপট ক্ষমতা বা যেগুলো এখতিয়ারে রয়েছে, সেখানে নিরাপত্তা বলে কিছু নেই, আইন শৃঙ্খলা বলে কিছু নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন আজকে এই দিল্লির ম্যাটারটাকে নিয়ে, কিন্তু বিজেপি পাল্টা বলছে যে এ রাজ্যে পোস্টপোল ভায়োলেন্স এখনো চলছে, নির্বাক হয়ে রয়েছে, রাজ্য প্রশাসন কিছু করছে না। তার তো একটা নমুনা থাকবে। কোনো আদি বিজেপি আর তৎকাল বিজেপি যদি মারামারি করে, সেটাকে পোস্টপোল ভায়োলেন্স বলে যদি কেউ চালায়, সেটা তো তাদের ব্যাপার। যখন কিছু ঘটনা ঘটেছে, তৃণমূলের নেতা কর্মীরাও আক্রান্ত হয়েছেন, মারা গিয়েছেন, ঘর ছাড়া হয়েছেন, তখন তো নির্বাচন কমিশন ছিল দায়িত্বে, বিজেপির পছন্দের পুলিশ অফিসারদের বসানো ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পর তো পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে গিয়েছে। এখন ওদের রাজনীতিতে ভেসে থাকতে এই কাল্পনিক অভিযোগ এবং কাল্পনিক চিত্রনাট্য তৈরি করতে হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচিত সাংসদ, কিন্তু রাজ্যপাল অদ্ভুতভাবে এই অ্যাটাকের পর অদ্ভুতভাবে তিনি যেটা টুইট করে থাকেন বিভিন্ন ঘটনায়, অদ্ভুতভাবে নিশ্চুপ, কি বলবেন? না, রাজ্যপাল তো বিজেপির সম্ভবত একেবারে বিজেপির রাজ্যপাল পদটিকে আমরা সম্মান করি, কারণ একটা সাংবিধানিক পদ, মর্যাদা আছে। কিন্তু আমাদের যিনি রয়েছেন, তিনি তো বিজেপির একেবারে পদাধিকারীর মতো আচরণ করছেন। ফলে ওনার কাছ থেকে এর বাইরে কিছু পাওয়া যাওয়াটা তো সম্ভব নয়। তো সেখানে দাঁড়িয়ে তিনি বিজেপির যা যা করা উচিত বিজেপির অ্যাক্টিভিস্ট হিসাবে, উনি সেই ওনার আচরণ, ওনার ভূমিকা সেরকম পালন করছেন। সংসদে তৃণমূলের আচরণ নিয়ে প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করছেন যে ডেরেক ওব্রায়েন যেটা বলেছেন যে পাপড়ি চাট প্রসঙ্গ, সেটা নিয়ে তিনি বলছেন এটা সংসদকে অপমান, দেশকে অপমান। আমার মনে হয় নরেন্দ্র মোদী অবশ্য তখন ছিলেন না, উনি 2014 সালে লোকসভায় প্রবেশ করেছেন। তা 2014 আগে পর্যন্ত যখন ইউপিএ সরকার ছিল, তখন অধিবেশনের পর অধিবেশন বিজেপি সাংসদরা কী কী ভূমিকা পালন করেছেন, কী কী ভাষা বলেছেন, কিভাবে ওয়েলে নেমেছেন, কিভাবে কাগজ ছিঁড়েছেন এবং কিভাবে অচল করে রেখেছেন, এইগুলো নরেন্দ্র মোদী যদি জেনে আসতেন, তাকে তো বিরোধী ভূমিকায় সেই সময়টা তিনি তো গুজরাটে ছিলেন। জাতীয় রাজনীতিটা, সর্বভারতীয় রাজনীতিটা 2014 সালের পর তা শুরু হয়েছে। ফলে তাঁর পূর্বসূরীরা লোকসভায়, রাজ্যসভায়, সংসদে কি আচরণ করে গেছেন, সেগুলো যদি তার জানা থাকে, তাহলে তিনি এই ধরনের মন্তব্য করবেন না। আয়নার সামনে দাঁড়ান, লাইব্রেরিতে যান, রেকর্ড দেখুন, তারপর কথা বলুন মিস্টার প্রাইম মিনিস্টার। আজকে রাজ্যের মুকুটের নতুন পালক ই বিজনেসে রাজ্য স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার, কি বলবেন? না, পরের পর সাফল্য পাচ্ছে রাজ্য সরকার। ই গভর্নেন্স, ই টেন্ডারিং, এগুলোতে তো দেশের মধ্যে 1 নম্বর রাজ্য সরকার। সেটা তো অনেক আগে থেকে কেন্দ্রীয় সরকারই স্বীকৃতি দিয়ে রেখেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আরও একটি মুকুট, আরেকটি পালক রাজ্যের সাফল্যের মুকুটে যুক্ত হয়েছে। যদি দেখা যায়, তাহলে দেখা যাবে বিজেপির নেতারা এসে যেভাবে রাজনীতির আক্রমণ করছেন, সেগুলো আসলে বেসলেস। কারণ কেন্দ্রীয় সরকারই যখন তুলনা করে, তখন একের পর এক স্কিমে 100 দিনের কাজ থেকে শুরু করে ই গভর্নেন্স পর্যন্ত, এবং আজকেরটি নতুন, তাতে বিজেপি শাসিত রাজ্যগুলোর থেকেও 1 নম্বরের আসনটা, বা বড় যে 2 নম্বরের আসন,
অধিকাংশ ক্ষেত্রে 1 নম্বর ছিনিয়ে আনে পশ্চিমবঙ্গ। আর এরা যখন সেটা নিয়ে রাজনীতি করতে যান, কাজ হচ্ছে না বলে এদের উচিত আগে কেন্দ্রের রিপোর্টগুলো খতিয়ে দেখা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার যে কাজ চলছে, যেভাবে কাজ করছেন, তাতে দেশে নজিরবিহীন এই বাংলা মডেল, সেই কারণেই কিন্তু সারা ভারতবর্ষ আজ তৃণমূলের মডেলে চলতে চাইছে। অনিল বিশ্বাসের মেয়ের পর ক্ষিতি গোস্বামীর মেয়ে কলম ধরলেন জাগো বাংলার জন্য। বসুন্ধরা গোস্বামীর এই লেখা নিয়ে কি মত? না, সে তো ভালো। তো অনিল বিশ্বাস প্রয়াত সিপিআইএম নেতা, তার যে কন্যা অজন্তা বিশ্বাস, তার তো নিজের পরিচয় আছে। কৃতি ছাত্রী, মেধাবী ছাত্রী, ইতিহাসের অধ্যাপিকা, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর। তিনি একটা ইতিহাসবিদের দৃষ্টি থেকে সাবজেক্ট কি, যে বঙ্গ রাজনীতিতে নারী শক্তি। তিনি তো বামপন্থী নেত্রীদের কথাও লিখেছেন, সেখানে অনিবার্যভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এসেছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে তো বাংলার রাজনীতিতে মহিলাদের ভূমিকার কোনো ইতিহাস সম্ভব না। তো সেখানে সিপিআইএমের একাংশ যদি কুৎসিতভাবে তাকে আক্রমণ করে থাকে, এবং বামফ্রন্টের আর এক অন্যতম শীর্ষ নেতা প্রয়াত ক্ষিতি গোস্বামীর কন্যা বসুন্ধরা, তিনি নিজেও একজন কৃতি মনস্তত্ত্ববিদ, তো তিনি যদি তার বিচারে মনে হয়ে থাকে যে অজন্তা কোনো ভুল কাজ করেননি এবং এই ধরনের একটা স্বাধীনতা থাকা উচিত, লেখক লেখিকাদের মধ্যে বা চিন্তাভাবনা স্বাধীনতা থাকা উচিত, স্টালিনিস্ট কায়দায় এর কণ্ঠরোধ করাটা উচিত নয়, তো তিনি তার কথা বলেছেন। তৃণমূল প্রতিশ্রুতি দেয়, কোনো কাজ হয় না, বেকার চাকরি প্রার্থীরা ঘুরে বেড়াচ্ছে। আজকেও এক মন্ত্রীর বাড়ির সামনে, বিধায়ক এবং রাজ্যের মন্ত্রীর বাড়ির সামনে ক্যাজুয়াল স্টাফরা বিক্ষোভ করছে সকাল থেকে। বিজেপি অভিযোগ করছে। বিজেপি এসব বড় বড় কথা বলে অভিযোগ না করে কেন্দ্রীয় সরকারের রিপোর্টটা খতিয়ে দেখুক। সারা দেশে বেকারত্বের যা পরিস্থিতি এবং বেকারত্ব কমার যে গ্রাফ, তাতে কিভাবে পশ্চিমবঙ্গ সরকার এত প্রতিকূলতার মধ্যেও অন্য রাজ্যের থেকে এবং জাতীয় গড়ের থেকে ইতিবাচক ভূমিকায় কাজ করছে, কেন্দ্র স্বীকার করছে। বেকারত্বের সমস্যাটা সারা দেশের, পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় নীতির বাইরে পড়ছে না। এবং এখনও আজও যেটা সামনে এসছে, যে এই ভয়ঙ্কর বেকারত্বের জন্য আত্মহত্যা যেখানে গিয়ে পৌঁছেছে নরেন্দ্র মোদীর জমানায় ভারতবর্ষে, উদ্বেগজনক। বিজেপি ওটার ব্যাখ্যা দিক। ফলে সকলের কর্মসংস্থানের ব্যবস্থা করা গেছে, এটা তো সম্ভব নয়, কিন্তু সারা দেশের যে প্রতিকূলতা, সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার চেষ্টা করছে যতটা সম্ভব ইতিবাচকভাবে তার রেজাল্ট মিলছে, কর্মসংস্থান বাড়ছে। হয়তো আরও অনেকের দরকার, কিন্তু অনেকে তো পাচ্ছেন, আরও অনেকের ব্যবস্থা হচ্ছে। তো সেটা বিজেপির মুখে মানায় না। বিজেপি কেন্দ্রীয় সরকারের রিপোর্টগুলো দেখুক, দেখলে বুঝতে পারবে অন্য রাজ্যের তুলনায়, বিজেপি শাসিত রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ এই প্রশ্নে, কর্মসংস্থানের প্রশ্নে, বেকারত্ব দূরীকরণের প্রশ্নে পশ্চিমবঙ্গ কতটা এগিয়ে রয়েছে। কুণালদা, এই বসুন্ধরার লেখার প্রসঙ্গে বলি যে মানে অজন্তার লেখা এবং বসুন্ধরার পাশে দাঁড়ানো সিপিএমের নতুন প্রজন্ম, তাহলে কি এই অর্থোডক্স একটা মনোভাব, সেই মনোভাবকে আঘাত করছে কোথাও? সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা তো একজন লেখিকার স্বাধীনতা, এবং আমি খুব ভেবে আশ্চর্য হচ্ছি যে অজন্তা যে করেছেন, অজন্তা যেটি লিখেছেন, সেখানে কিন্তু তিনি কোনো পক্ষপাত দুষ্ট লেখা তো লেখেননি। তিনি তো একটা সাবজেক্ট কি, বঙ্গ রাজনীতিতে নারী শক্তি, প্রাক স্বাধীনতা যুগ থেকে শুরু করে এখনো পর্যন্ত সকলের ভূমিকা বলেছেন, বামপন্থী নেত্রীদের ভূমিকাও বলেছেন, এবং জাগো বাংলা সম্পাদক মণ্ডলী কিন্তু একদম কোনো কারণ নামে হাত ছোঁয়ায়নি, বহু লেখা প্রকাশিত হয়েছে। সেখানে সিপিআইএম যদি একজন লেখিকাকে এইভাবে, আর আমি এখানে স্পষ্ট বলছি, সিপিআইএম তথ্য গোপন করছে। সিপিআইএম তথ্য গোপন করছে কারণ প্রথম দিন, আমার এই খবর যদি ভুল না হয়, যেদিন প্রথম লেখাটি বেরিয়েছে, কয়েক কিস্তিতে লেখা বেরিয়েছে, প্রথম দিন যেদিন বেরিয়েছে সেদিনকেই পার্টির তরফ থেকে যখন ফোনে লেখিকার সঙ্গে কথা বলা হয়, সেদিনই বিকেলে লিখিতভাবে তার বক্তব্য এবং ব্যাখ্যা অজন্তা বিশ্বাস পার্টিকে জানিয়ে দিয়েছেন। তারপরেও যেভাবে সিপিএমের নেতারা চিঠি দেওয়া হবে, জানতে চাওয়া হবে, কোথায় যেন একটা ক্ষমতার আস্ফালন, কোথাও যেন একটা কণ্ঠরোধের দম্ভ, আমি বলতে দেব না, এইটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই জায়গায় দাঁড়িয়ে সেখানে বসুন্ধরা সমর্থন করেছেন অজন্তা বিশ্বাসকে। আমার কাছে তো এটা আজও রহস্য যে যারা বলছেন জানতে চাওয়া হবে, আমরা রাজ্য কমিটি নয়, জেলা কমিটি নয়, এরিয়া কমিটি আগে চিঠি দেবে, অমুক তমুক। আরে প্রথম দিনই যে লেখিকা তার উত্তর দিয়েছেন সেটা স্বীকার করা হচ্ছে না কেন?
আমি বলছি প্রথম দিন লেখিকা লিখিতভাবে পার্টিকে তার বক্তব্য জানিয়েছেন, ডকুমেন্টেড। আমি এইটা বুঝছি না সিপিএম এর এই তথ্য গোপনটা কেন। এটা হচ্ছে তাদের ব্যাপার, তারা কি কি গোপন করবেন আমি সেখানে হস্তক্ষেপ করার কেউ নেই। কিন্তু লেখিকাকে বিব্রত করার জন্য এই যে একটা পদ্ধতি, তিনি যখন ব্যাখ্যা দিলেন সেটা গোপন, অথচ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বলছেন চিঠি দেওয়া হবে, জানতে চাওয়া হবে, সব ফিউচার টেন্সে, আর লেখার উত্তরটা পাস্ট টেন্স হয়ে বসে আছে। তাহলে মানুষকে জানিয়ে দেওয়া হচ্ছে না কেন যে অজন্তা বিশ্বাস এই লেখাটা দিয়েছেন? ওনারা কি চাইছেন? ওনারা গোপন করবেন আর আমরা চিঠিটাও প্রকাশ করব? একে হয় নাকি? তো ওনাদের ব্যাপার, তথ্য গোপনটা করছেন কেন? ওনারা সামলান। বাম নেতৃত্বের নতুন প্রজন্ম এরা মানে সিপিএম নেতৃত্বের বিরুদ্ধে যে মতামত প্রকাশ, এই যে ব্যাপার, সমস্যাটা হচ্ছে সিপিএম এই রাজনীতি করতে করতে তো শূন্যে নেমেছে, এখন আবার মহাশূন্যের দিকে এগোচ্ছে। তো ফলে এটা তো তাদের, এরা কাজ করবেন, দুদিন বাদে বলবেন ভুল হয়েছে, তার দুদিন বাদে বলবেন ভুল হয়েছে, ততদিনে আর একটা ভুল করে ফেলবেন। একজন লেখিকা, তিনি কোন পরিবার থেকে এসছেন বা কোন বৃত্তে থাকেন বড় কথা নয়, তার লেখাটা তো নিরপেক্ষ এবং একটা গবেষণাধর্মী লেখা, তথ্যনিষ্ঠ লেখা। বঙ্গ রাজনীতিতে নারী শক্তি, তিনি তো কোনো বামপন্থী নারীদের কথা বাদ দেননি, এবং জাগো বাংলা উদারতা দেখিয়েছে, সেটা হুবহু প্রকাশ করেছে। তো সেখানে যদি তাদের কণ্ঠরোধ করা হয়, বামপন্থীদের নতুন প্রজন্ম উপলব্ধি করছেন যে এখানে তাদের শেখানো বুলি ছাড়া কোনো ভূমিকা নেই। যদি বৃহত্তর মঞ্চে গিয়ে মাথা তুলে লেখালেখি করা, একটা খোলা হাওয়ার পরিবেশে থাকতে হয়, তাহলে তারা নতুন করে ভাবনা চিন্তা করবেন, দেখবেন তারা সবাই দেখছেন কি করতে হবে। সৌমিত্রর মন্তব্য নিয়ে বিজেপির মধ্যে অভ্যন্তরীণ ক্ষোভ বাড়ছে। সৌমিত্র ব্যাপারটা এমন, ওকে খুব সমস্যার ব্যাপার। এখন সৌমিত্রর মন্তব্যে কার ক্ষোভ বাড়ে, এদের আবার সব ব্যাপার আছে না। সৌমিত্র, তারপরে হচ্ছে বাবুল সুপ্রিয়, এদের যাবতীয় প্রচারের কায়দা হচ্ছে ওই ফেসবুক, টুইটার, এগুলো। আর এরা কখন লেখেন, কখন এডিট করেন, কখন ডিলিট করেন, এগুলোর উপর দাঁড়িয়ে কোনো সুস্থ মস্তিষ্কে এর রিয়াকশন দেওয়াও খুব মুশকিল। দলের লোকেরাও গুলিয়ে ফেলে, এটা কোনো কথা? বিকেল 4টে পোস্ট, 4:50 এডিট, 6:55 ডিলিট। এদের নিয়ে কি সিরিয়াসনেস আছে নাকি এদের কোন? আমি তো বলছি এরা একটা সিনেমার গান ভালো করে গাক, মেরা নাম জোকার। পেগাসাস কাণ্ড নিয়ে নীতিশ কুমারও এবারে দাবি তুলেছেন এবং নীতিশ কুমার জোট শরিক এনডিএ, কি বলবেন? হ্যাঁ, খুব স্বাভাবিক ব্যাপার। নীতিশ কুমার যা বলেছেন আমি খুব স্বাগত জানাচ্ছি, যে নীতিশ কুমার তিনি যে জোটেই থাকুন, হয়তো তিনি এনডিএ জোটে আছেন, কিন্তু পেগাসাস কাণ্ড একটা উনি তো বলেছেন যে এরকম হয়তো ভয়ঙ্কর ব্যাপার, ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ। তো এই জায়গাটায় দাঁড়িয়ে তো তদন্ত হওয়া উচিত। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অন্তত এই বিষয়টায় নীতিশ কুমার ভালো কথা বলেছেন। এখন এটা তিনি আশা করি মন থেকেই বলেছেন। তো সেই মতো সেটা তো সব বিরোধী দলও একই কথা বলছি, আমরাও বিজেপি দলগুলি, ইভেন বিজেপির মধ্যেও অনেকেই এই কথা বলছে। যদি দেখা যায় বিশ্ব হিন্দু পরিষদের প্রবীণ তোগাড়িয়া, তিনিও বলছেন যে এটা কেন হয়েছে, তদন্ত হোক। তো ফলে বিজেপির তো ঘরে বাইরে তদন্তটা হোক না, কোথাও তো কোনো অসুবিধা নেই, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্ত হোক। আপনি শিশির অধিকারীকে নিয়ে বললেন, সুনীল মণ্ডলকে নিয়ে কি বলবেন? সুনীল মণ্ডল তিনি চিঠি দিয়ে জানিয়েছেন তিনি তৃণমূলে ছিলেন, তৃণমূলে আছেন, বিজেপি মেম্বারশিপ অ্যাকসেপ্ট করেন। মুকুলকে মুকুলরার বাড়িও আছে। সুনীলবাবু যা যা করেছেন, যা ঘটেছে, এখন তার নির্বাচনোত্তর পরিস্থিতিতে তার যে প্রত্যাশিত বোধোদয়, এগুলো সকলের চোখের সামনে আছে। আমাদের পার্টিও নজর রেখেছে, যা শীর্ষিত নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবেন। তবে এইটা ভালো যে বিজেপিতে থাকা যায় না, পেগাসাস নিয়ে যে প্রতিবাদ করা উচিত, এগুলো সুনীলবাবু দেখাচ্ছেন, আমরা দেখছি, এটা ভালো। কিন্তু এর পরবর্তী কোনো ধাপ বা ইত্যাদি, সেটা দলের শীর্ষ নেতৃত্ব যেখানে যা ব্যবস্থা নেবেন হবে।